আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের অতিথি গণভোট আর জুলাই সনদ, এই দুটি ব্যাপারই যে বাংলাদেশকে ব্যর্থ করার জন্য করা হয়েছে তা দিন দিন প্রমাণ হতে শুরু করেছে। প্রথম থেকেই বলে আসছি যে অবৈধ ইউনূস সরকার ক্ষমতা দখল করে বাংলাদেশকে জঙ্গি শাসনের হাতে তুলে দিতে চেয়েছে এবং সে কারণে তারা প্রথমেই বাংলাদেশের সংবিধান বদলাতে চেয়েছে, যা অর্জিত হয়েছে একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুক্তিযুদ্ধের বাংলাদেশে কিভাবে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াত থাকে বলুন তো? এই প্রশ্নের উত্তরের মাঝেই আছে কেন ইউনূস, জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় এখনো। দেশের রাজনীতিকে আবারও উত্তাল করতে গণভোট, সংবিধান সংস্কারের নামে জুলাই সনদ বাস্তবায়ন ইত্যাদি বিষয়গুলোকে সামনে আনা হচ্ছে। বিএনপি এটা সামাল দিতে পারবে কিনা সেটা সময় বলে দেবে, কিন্তু এটাও মনে হচ্ছে যে বিএনপির একার পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। গণভোট হয়েছে, কিন্তু গণভোটের অধ্যাদেশই এখন হাইকোর্টে ঝুলছে। জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু সেই সনদ বাস্তবায়নের আদেশও আদালতের রুলে স্থগিত। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়ার চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু সেই শপথ নেওয়াই এখন আইনি প্রশ্নের মুখে। অর্থাৎ গণ আছে, ভোট আছে, কিন্তু ভোটের অধ্যাদেশ নেই। জুলাই আছে, সনদ আছে, কিন্তু সনদের আইনি বাস্তবতা নেই। এই বহুচারিতার মধ্য দিয়েই রাষ্ট্রযন্ত্র নিজেই নিজের সৃষ্টি করা কাঠামোকে অস্বীকার করছে, যা কোনো সুস্থ রাষ্ট্রের চরিত্র হতে পারে না। একটা ভয়াবহ অবস্থার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এবং পড়তেও যাচ্ছি। আইনজীবীরা বলেছেন সংবিধানে গণভোটের কোনো বিধান নেই, তাহলে গণভোট হলো কিভাবে? আবার জুলাই সনদের আদেশ হলো রাষ্ট্রপতির অধ্যাদেশে, কিন্তু সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে এ ধরনের অধ্যাদেশ জারির ক্ষমতা দেয় না। অর্থাৎ যে দুটি কাঠামো দিয়ে রাষ্ট্র পরিচালনার নতুন নিয়ম তৈরি করা হয়েছে সেই দুটোই সংবিধান পরিপন্থী। তাহলে এই কাঠামোর ভিত্তিতে গঠিত সংসদ, সরকার, কমিশন সবকিছুই অবৈধ হয়ে যাবে না? এই প্রশ্নের উত্তর অবশ্য আমার একটি সাক্ষাৎকার অনুষ্ঠানে মঞ্জিল মোর্শেদ দিয়েছেন যে নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট আছে নির্বাচন করার, নির্বাচন বাতিল হবে না গণভোট বাতিল হলেও। তার মানে কি এই প্রশ্ন শুধু আইনি নয়, রাজনৈতিক ভাবেও বিস্ফোরক। অর্থাৎ কারণ এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বর্তমান রাষ্ট্র ক্ষমতার পুরো কাঠামো ভেঙে পড়বে, আর যদি না হয় তাহলে সংবিধানকে অস্বীকার করে যে রাজনৈতিক কৌশল নেওয়া হয়েছে তার বিরুদ্ধে জনগণের আস্থা থাকবে না। বিএনপি এখন দ্বিমুখী খেলা খেলছে। একদিকে তারা সংসদে গিয়েছে, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন, অন্যদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। অর্থাৎ তারা ক্ষমতায় আছেন কিন্তু ক্ষমতার বৈধতা দেওয়ার কাঠামোতে নিজেদের বেঁধে রাখতে চান না। এই কৌশল রাজনৈতিকভাবে চরম মনে হলেও আইনিভাবে এটি একটি ঝুঁকিপূর্ণ অবস্থান। কারণ আদালত যদি গণভোট এবং জুলাই সনদকে অবৈধ ঘোষণা করেন তাহলে বিএনপির ক্ষমতার বৈধতাও খানিকটা প্রশ্নবিদ্ধ হতেই পারে। আর যদি আদালত এগুলোকে বৈধ বলেন তাহলে বিএনপিকে অবশ্যই সংবিধান সংস্কার পরিষদে যেতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, যার মধ্যে আছে জামায়াতকে ডেপুটি স্পিকার দেওয়া, উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনা। সবকিছুই এমন যা বিএনপির রাজনৈতিক ভিত্তিকে আসলে নড়বড়ে করে দিতে পারে। সর্বোপরি বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারে। জামায়াত এবং এনসিপি পরিষ্কার বলে দিচ্ছে যে জুলাই সনদ একটি প্যাকেজ। এই প্যাকেজের মধ্যে ডেপুটি স্পিকার আছে, তত্ত্বাবধায়ক সরকার আছে, উচ্চকক্ষ আছে, সংবিধান সংস্কার আছে। এই প্যাকেজের একটি অংশ নিলে পুরো প্যাকেজ নিতে হবে, আংশিক বাস্তবায়ন হবে না। অর্থাৎ জামায়াত ডেপুটি স্পিকার পদ নেবে না যতক্ষণ না পুরো সনদ বাস্তবায়িত হচ্ছে। এই অবস্থান রাজনৈতিকভাবে জোরালো, কারণ এটি জামায়াতকে তার রাজনৈতিক কাঠামো, তার মুক্তিযুদ্ধকে অস্বীকার, বাংলাদেশকে অস্বীকার এবং এসবই তার রাজনীতি, এবং সেই রাজনীতিটা সে করছে আবারও, এবং ফলে সরকারকে চাপ দিচ্ছে এই রাজনীতিতে ঢোকার জন্য। কারণ সরকার যদি জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে জামায়াত বলতে পারবে যে আমরা তো রাজি ছিলাম, সরকারই রাজি নয়। আর যদি সরকার সনদ বাস্তবায়ন করে তাহলে জামায়াত রাষ্ট্রীয় কাঠামোর ভেতর একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে যাবে এবং জামায়াতের মুক্তিযুদ্ধ বিরোধিতা, স্বাধীনতা বিরোধিতা সব আইনি কাঠামো পেয়ে যাবে, যা বিএনপি কেন বাংলাদেশের কেউই চাইবে না। তার মানে এই অঙ্কের মধ্যে আছে বহু রকমের সংঘাত। মাঠে সব পক্ষের কর্মীরাই নেমে পড়েছে। জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যে রাজনৈতিক টানাপোড়েন চলছে তার
মানে প্রভাব পড়েছে ক্যাম্পাসে, চায়ের দোকানে, সর্বত্র। ছাত্রদল যেমন বলছে জামায়াতকে ডেপুটি স্পিকার দেওয়া মানে মুক্তিযুদ্ধের মূল্যবোধের সঙ্গে আপোষ করা, আর ছাত্র শিবির বলছে গণভোটের রায় না মানা মানে গণতন্ত্রের সঙ্গে প্রহসন। মানে এই দুই বক্তব্যের মধ্যে কোনোটি সহজে খণ্ডন করা যাবে না হয়তো, কারণ দুটোই আসলে এক পক্ষ আরেক পক্ষকে শেষ করে দিতে চায়। আর এই সত্যগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটি সংকটের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বা অলরেডি পড়ে গেছে, যেখানে সংবিধান নেই, আইন নেই, কেবল আছে রাজনৈতিক স্বার্থের টানাটানি। তাই গণভোট আছে কিন্তু ভোটের অধ্যাদেশ নেই, জুলাই সনদ আছে কিন্তু সনদের আইনি বাস্তবতা নেই, সংসদ আছে কিন্তু সংসদের ভিত্তি আসলে কতটুকু সেটা নিয়ে প্রশ্ন আছে, সরকার আছে কিন্তু সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন আছে। এই অবস্থাকে আমরা বলতে পারি রাজনৈতিক একটা শূন্যতার দিকে বাংলাদেশকে ঠেলে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে রাষ্ট্র চলছে কিন্তু রাষ্ট্রের কাঠামোটা নড়বড়ে। আর এই নড়বড়ে কাঠামোর ভেতরে দাঁড়িয়ে প্রতিটি দল নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করছে। কেউ আদালতের দিকে তাকিয়ে আছে, কেউ প্যাকেজের দিকে তাকিয়ে আছে, কেউ পদের দিকে তাকিয়ে আছে, কিন্তু কেউ জনগণের দিকে তাকাচ্ছে না, দেশের দিকে তাকাচ্ছে না। দেশের অবস্থা এখন খুব ভয়াবহ। ইরান যুদ্ধ দেশকে আরো সংকটের মধ্যে ফেলে দিয়েছে, এবং এই সংকটের সর্বত্র যে সংকট, এই সংকট ঘনীভূত হচ্ছে এবং সবাই তাকিয়ে আছে সংসদের দিকে। কারণ গণভোট আর জুলাই সনদ দুটোই জনগণের নামে করা হয়েছে, কিন্তু জনগণ এখানে কেউ নয়। জনগণ শুধু একটি শব্দ যা ব্যবহার করা হয় রাজনৈতিক ফায়দা তোলার জন্য। আর এই শব্দের ভিত্তিতে যে রাষ্ট্র গড়া হচ্ছে সেটি একটি গণতন্ত্রহীন গণরাষ্ট্র হবে কিনা তা নিয়ে এখন সবাই প্রশ্নের মুখে পড়েছে। গণতন্ত্রহীন গণরাষ্ট্র তো হতে পারে না, কারণ গণ থাকবে, ভোট থাকবে না, জুলাই থাকবে, সনদ থাকবে না। একটা চরম অচল অবস্থার ভেতরে আমরা পড়তে যাচ্ছি। সবচেয়ে বড় কথা, এই অর্থনৈতিক সংকট, এই যুদ্ধের সংকটের মধ্যে বাংলাদেশ এই সাংবিধানিক রাজনৈতিক সংকটে কতটা টিকে থাকতে পারবে সেটা একটা বড় ইস্যু। সম্মানিত দর্শক, কেমন আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, কিংবদন্তির অর্থনীতিবিদ, শান্তির নোবেল বিজেতা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, হিলারি ক্লিন্টনের বন্ধু, বিল ক্লিন্টনের বন্ধু, পশ্চিমাদের চোখের মণি, কলিজার টুকরা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কি করছেন, কি ভাবছেন, তিনি কবে আবার বিদেশ যাবেন, কবে আবার হাসবেন, তার পরিণতি কি ইত্যাদি নিয়ে আপনারা কি কেউ কি কিছু ভাবেন? আমি কিন্তু ভাবি যে এমন কেন হলো, এমন তো হওয়ার কথা নয়। আমরা তো তাকে 50 বছর রেখে দিতে চেয়েছিলাম কেউ, আমরা তো তাকে 5 বছর রেখে দিতে চেয়েছিলাম অনেকে। আর নিদেন পক্ষে রাজনৈতিক দলগুলো তো ধরেই নিয়েছিল যে তিনি যেহেতু এসছেন 3 থেকে 4 বছর থাকবেন, রাজনীতির একটা ব্যালেন্স আসবে, তারপর ভালো একটা নির্বাচন হবে, সবাই আসবে। কিন্তু এ কি হলো? কিসের অভিশাপ, কিসের বদদোয়া? এটা কি গ্রামীণ ব্যাংকের সেই অসহায় দরিদ্র মানুষগুলো যারা ঋণের কিস্তি পরিশোধ করতে গিয়ে ভিটে মাটি খুইয়েছেন, ঋণের কিস্তি পরিশোধ না করতে পারার কারণে যাদেরকে শীতের সকালবেলা নদীতে ঝাঁপ দিতে বলা হতো, ঋণের কিস্তি পরিশোধ করতে না পারার কারণে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে, অনেকে আত্মহত্যা করেছেন, তাদের অভিশাপ? নাকি ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন সময় বাংলাদেশে বহু মানুষের সঙ্গে ব্যবসা করার চেষ্টা করেছেন এবং প্রায় সবাইকে ঠকিয়েছেন, কর্মচারীকে, কর্মকর্তাদেরকে, পার্টনারদেরকে, যারাই তাকে বিশ্বাস করেছেন সবাই তার দ্বারা মারাত্মকভাবে ঠকেছেন, হাতে গোনা কয়েকজন ছাড়া। তাদের অভিশাপ? নাকি প্রকৃতির বিচার? প্রকৃতি যে কাজটি করে সেটি হলো, আপনি যে দেশে জন্মগ্রহণ করবেন সে দেশের মাটি এবং মানুষের সঙ্গে আপনার একটা মমত্ব বোধ থাকবে, সে দেশের জন্য আপনি জীবন দেবেন, সে দেশের সীমান্ত রক্ষার জন্য আপনি জীবন দিলে আপনি শহীদ হবেন। এটি প্রকৃতির বিধান। বাংলায় যারা জন্ম নিয়েছেন, বাংলার আম, জাম, কলা, কাঁঠাল, ইলিশ, তাল,
থেকে শুরু করে যা কিছু আছে সব আপনার অস্থি মজ্জার সঙ্গে এমনভাবে মিশে আছে, পৃথিবীর সবচেয়ে সেরা খাবারগুলো আপনার ভালো লাগবে না। যে মানুষগুলো এই তার মাতৃভূমির টান বাদ দিয়ে, তার মাতৃভূমির সঙ্গে সম্পর্ক বাদ দিয়ে অন্য ভূমে, পরভূমে তারা স্বর্গ খোঁজে। দেশের চাইতে বিদেশিদেরকে তাদের ভালো লাগে, বাংলার সাথে ইংরেজি ভালো লাগে, দেশের মানুষকে চাকর মনে হয়, বিদেশিদেরকে প্রভু মনে হয়। এই সকল যারা মন মানসিকতা সম্পন্ন, তারা যত জ্ঞানী হন, গুণী হন, আল্লাহর গজব তাদেরকে তাড়া করে, যেভাবে মাইকেল মধুসূদন দত্তকে তাড়া করেছিল। এত বড় একজন কবি, এত বড় একজন মহান ব্যক্তি, কেবলমাত্র বাংলাকে তাচ্ছিল্য করার জন্য তার জীবন তছনছ হয়ে গেছিল, এবং তিনি যখন বুঝলেন তার ভুল, তখন আর তার সেখান থেকে ফিরে আসার কোনো উপায় ছিল না। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের এই যে 17 মাসের পরাজয়, কিংবা একসময় যে শেখ হাসিনার সঙ্গে তার এত ভালো সম্পর্ক ছিল, শেখ হাসিনা তার পুরো জমানাতে 96 থেকে 2001 পর্যন্ত পুরো জমানাতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সারা দুনিয়াতে তিনি প্রমোট করেছেন, স্যার ডাকছেন। এমন কি হলো? শেখ হাসিনা কেন রাগ হবেন? এখানে তো রাগ হওয়ার কথা না। যে শেখ হাসিনা তাকে 800 কোটি টাকা বিনা সুদে ঋণ দিয়েছেন গ্রামীণ ব্যাংকের জন্য, আর সেই ঋণের কারণে গ্রামীণ ব্যাংক টিকে ছিল, আদারওয়াইজ দেউলিয়া হয়ে যেত। সেই শেখ হাসিনা কেন, কি কারণে তার প্রতি বিক্ষুব্ধ হবেন? তাকে কেন সুদী বলবেন, সুদী ইউনূস বলবেন? কারণটা কি? একটু খুঁজে দেখেছেন? কিংবা ধরুন যে বিএনপি 2001 থেকে 2006 পর্যন্ত, তারাও ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রমোট করেছেন, কিন্তু 11-এর সময় তার কর্মকাণ্ডের কারণে বিএনপিও তাকে বিশ্বাস করেনি। আবার ধরুন তার সঙ্গে ডেমোক্র্যাটদের একটা ভালো সম্পর্ক ছিল, ডোনাল্ড ট্রাম্প আসার সঙ্গে সঙ্গে আমেরিকার সমস্ত দরজা তার জন্য কেন বন্ধ হয়ে গেল? কি দোষ, কি করেছেন তিনি? তার চিন্তায় ত্রুটি, চরিত্রে, কর্মে, আচরণে, নাকি কি? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানেন না। তবে গত 17 মাসে তিনি যেভাবে অপমানিত হয়েছেন, যেভাবে লাঞ্ছিত হয়েছেন, মানুষ যেভাবে তাকে গালাগাল করেছে এবং এখন পর্যন্ত করে যাচ্ছে, আমার শত্রু যে আছে তার ভাগ্যেও যেন এরকম জীবন নসিব না হয়। আল্লাহ তার তকদিরে কোথায় মৃত্যু রেখেছে, কিভাবে তিনি মরবেন আমি জানি না। আর তার মৃত্যুতে কতজন মানুষ জানা যায় হাজির হবেন তাও জানি না। তার মৃত্যু কি দেশে হবে না দেশের বাইরে হবে তাও জানি না। কিন্তু যতদিন তিনি জীবিত থাকবেন, তার এই যে অভিশপ্ত একটা জীবন, এই জীবন তাকে এবং তার পুরো পরিবারকে প্যারা দেবে। তিনি গত 17 মাসের থেকে যে কাজগুলো করেছেন, অনেক ভালো কাজ হয়তো করেছেন, আমরা জানি না, কিন্তু তার মন্দ কাজগুলো যেভাবে ব্র্যান্ডিং হয়েছে, তিনি তার গ্রামীণ ব্যাংকের জন্য, গ্রামীণ ফোনের জন্য, তার নিজের জন্য, তার নিজের পরিবারের জন্য, তার ভাই ভাতিজা, স্ত্রী, কন্যা, সকলের জন্য যা কিছু করেছেন, সব মানুষ নির্বিচারে নিন্দা করেছে। তিনি সবাইকে কথা দিয়েছেন, কারোর সঙ্গে কথা রাখেননি। তিনি সবার বন্ধু হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু অন্তর থেকে কারো বন্ধু হননি। ফলে বিদায় বেলায় তা নিয়ে তিনি কাউকে পাননি। তিনি যেদিন যমুনা ছেড়ে গেলেন, সেদিন জামাতের আমির তারেক রহমান সাহেব, অন্যান্য যে রাজনৈতিক দল যারা এই যাকে বলা হয় সংস্কার কমিটিতে, রিয়াজ আলীর কি আলী রিয়াজ আলী তো না, আলী রিয়াজের সংবিধান সংস্কার কমিটিতে নিয়মিত গেছেন প্রায় কত 70টা না 80টা রাজনৈতিক দল। তারা ফুলের মালা নিয়ে যাবেন, অনেকে কেঁদে দিবেন, অনেকে চোখের পানি ফেলবেন, স্যার আপনি আমাদের ছেড়ে চলে গেলেন, এই হবে তার বিদায়। কিন্তু না, তিনি তার কন্যাকে নিয়ে আর এসএসএফের গার্ড নিয়ে ধীরে ধীরে মার্সিডিজ গাড়ির দিকে, সরকারি গাড়ির দিকে এগিয়ে গেলেন। এখন আমরা জানলাম যে তিনি 1 বছর ভিভিআইপি প্রোটোকল নিয়ে তারপর তিনি থাকবেন। সবাই বলছে ভালোই হয়েছে। যদি ভিভিআইপি প্রোটোকল মানে এসএসএফের আন্ডারে থাকে, তাহলে তিনি পালাতে পারবেন না, দেশ ছেড়ে যেতে পারবেন না, সবসময় একটা নজরদারিতে রাখা হবে। এবং বলা হচ্ছে যে তাকে ইচ্ছে করে এই কাজগুলো করানো হয়েছে, বা তিনি না বুঝে ইচ্ছা করে প্রোটোকলের মধ্যে তিনি পড়ে গেছেন। তিনি যদি ক্ষমতা ত্যাগের পরের দিনে চলে যেতেন দেশের বাইরে,
কেউ হয়তো তাকে আটকাতো না, কিন্তু আজকের দিনে তার পক্ষে যাওয়াটা আদৌ সম্ভব কিনা এটা আমি বলতে পারবো না। যেটা আমি বলছিলাম যে গত 17 মাসে তিনি যে অসংখ্য শত্রু তৈরি করেছেন, সেই শত্রুদের মধ্যে বেশিরভাগই তার মিত্র, তাকে যারা ভালোবাসতো, চোখ বুজে ভালোবাসতো, তারা অনেকেই এখন তার শত্রু। যারা তার দীর্ঘায়ু কামনা করতেন তারা এখন চাচ্ছে না যে এই লোকটা বেশি দিন বেঁচে থাকুক। তারপর অনেকে চাচ্ছেন যে তিনি একটু জেলে যান, তার একটু হাত কড়া পরানো হোক, তার বিরুদ্ধে মামলা হোক, মোকদ্দমা হোক। আওয়ামী লীগের লোকজন যেভাবে সেই কোর্ট কাছারিতে গিয়ে ডিম থেরাপির শিকার হয়েছেন, তার সঙ্গে অন্তত পক্ষে এইভাবে একটু ডিম থেরাপি হোক, অ্যাটলিস্ট মুরগির ডিম শক্ত বা হাঁসের ডিম শক্ত, সেগুলো পরিবর্তে যদি কোয়েল পাখির ডিমও মোটামুটি দেওয়া হয় তাকে, কিছু লোক আছেন যারা খুব খুশি হবেন, হাসবেন, ওরে জোরে হাসাহাসি করবেন। এটাই বাস্তবতা। এখন সেই লোকটি কেমন আছেন আমরা জানি না, তবে নিশ্চিত যে দিল্লি তাকে ছাড়বে না, কোনো অবস্থাতে দিল্লি তাকে ছাড়বে না। আওয়ামী লীগের কথা বাদ দেন, আওয়ামী লীগ একটা মানে নিজেরাই এখন বিপদগ্রস্ত, আগামীতে কাদের কি বিপদে করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু দিল্লি তো একটা রাষ্ট্র, নরেন্দ্র মোদী যে ম্যান। এবং এই পৃথিবীতে গত নরেন্দ্র মোদী 2014 থেকে এই পর্যন্ত পৃথিবীর অনেকগুলো যে গ্লোবাল ডিসিশন, সেই গ্লোবাল ডিসিশন গ্রহণের ক্ষেত্রে বা গ্লোবাল ডিসিশন রহিত করার ক্ষেত্রে যে নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তিনি ডক্টর মোহাম্মদ ইউনূস দ্বারা গত 17 বছর যে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, অপমানিত হয়েছেন, লাঞ্ছিত হয়েছেন, যাকে রীতিমতো চু লিং পং করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন এই চু লিং পং নাকি যাকে বলা হয় খুব ভালো একটি বাংলা ভাষা, ভালো কথা। এখন এই বাংলা ভাষাটাকে যদি জনাব নরেন্দ্র মোদী তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য গলার মালা করে তার গলায় ঝুলিয়ে দেন, তার পোশাক বানিয়ে দেন, এটা দিয়ে, এই শব্দ দিয়ে সারা শরীর শুধু এগুলো লেখা থাকবে, রুদ্রাক্ষের মালার উপর চু লিং পং লিখে তার গলায় বিরাট একটা মালা ঝুলিয়ে দেন, হাতে ওইরকম একটা মালা ঝুলিয়ে দেন যে সারাদিন আপনি ওইটা বলেন, ইয়া মবু, ইয়া মবু, ইয়া চু লিং পং। মানে চু লিং পং মানে সুদ লিং পং, বাট আমি একটু ভদ্র করে চু লিং পং বলছি আর কি। তো এটা আপনি জব করতে থাকেন, বিকজ এই আপনি বাংলাদেশে কিছু গত 17 মাসে দিতে পারছেন আর না পারছেন, কিন্তু মব এবং এই সুদ লিং পং এই দুটো শব্দ আপনি জাতিকে উপহার দিয়েছেন, এমনভাবে শিখিয়ে দিয়েছেন জাতি আর কোনোদিন ভুলবে না। তো যেটা বলছিলাম যে বর্তমান সরকারের উপর তো আপনারা সবাই জানেন নিশ্চিত আমেরিকার একটা প্রভাব আছে, ভারতের একটা প্রভাব আছে। ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া, আমেরিকার গ্রিন সিগন্যাল ছাড়া বাংলাদেশে কোনো কিছু ঘটেনি এই গত সেই কয়েক মাসে। তো তাই যদি হয় সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি সহজে ছেড়ে দেওয়া হবে আল্লাহ জানেন, অথবা তার বিরুদ্ধে কি নতুন করে দুর্নীতির মামলা হবে, তার উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার জন্য তোড়জোড় হচ্ছে, সমস্ত উপদেষ্টারা ত্রাহি ত্রাহি করছে, কেউ আন্দোলনের হুমকি দিচ্ছে, কেউ গণ অভ্যুত্থানের হুমকি দিচ্ছে, কেউ বলছে বিদেশে পালিয়ে যাওয়ার যেতে পারতাম কিন্তু না গেছি, কেউ ব্যাংক হিসাব দাখিল করছে, কেউ বলছে আমি চোর না, আমি দুর্নীতিবাজ না, আমি জীবনে কোনোদিন দুর্নীতি করি নাই, আমি কোনোদিন মানে কি বলবো কোনো দুর্নীতি করিনি, 1 টাকারও দুর্নীতি করে নাই। এই সকল কথাবার্তা শুনে বোঝা যায় যে কি পরিমাণ চাপের মধ্যে উপদেষ্টারা রয়েছে। আর উপদেষ্টারা যদি চাপের মধ্যে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুমার মধ্যে থাকবেন, চুম্বনের মধ্যে থাকবেন, প্রশ্নই আসে না। এবং সেক্ষেত্রে কি হবে, তার যে পুরনো মামলাগুলো সেগুলো যদি নতুন করে চালু হয়, তার বিরুদ্ধে যদি আবার নতুন করে মামলা হয়, আবার তাকে যদি কোর্ট কাছারিতে ঘুরতে হয়, তিনি তখন জোরে জোরে চিৎকার করে বলবেন যে আগেই ভালো ছিলাম, আগে সিঁড়ি দিয়ে উঠতাম হেঁটে হেঁটে, পেছন থেকে কেউ গালি দিত না, কেউ ডিম মারতো না, আগে কখনো হ্যান্ডকাপ পরানো হয়নি, আগে খাঁচার মধ্যে ঢোকার নিয়ম ছিল কিন্তু ম্যাজিস্ট্রেট ভদ্রতা করে আমাকে খাঁচায় ঢুকায়নি, আমি নাটক করার জন্য খাঁচায় ঢোকার চেষ্টা করেছি। আর এখন একই হলো, একই ঘটছে, এও কি দুনিয়া, এও কি সম্ভব? হিরোডোটাসের সেই বিখ্যাত গল্প সাইরাস বনাম ক্রেশাস, সেই সময়টিতে
মহামতি সাইরাস মানে পারস্যের সম্রাট, তার দ্বারা যখন লিডিয়ার রাজা ক্রেশাস মৃত্যুদণ্ড প্রাপ্ত হলো, তখন আশ্চর্য হয়ে গেলেন। এখন যেভাবে যদি অলানে ছাড়েন ইরান জিতে যায়, ইরান জিতার পর ডোনাল্ড ট্রাম্পকে ধরে আনা হয় এবং ইরানের শাসকরা সিদ্ধান্ত দেয় যে বড় একটা জ্বলন্ত চিতা জ্বালাও, সেই চিতায় ডোনাল্ড ট্রাম্পকে হ্যান্ডকাপ পরিয়ে শিকলবদ্ধ অবস্থায় তাকে পুড়িয়ে মারো। তখন ডোনাল্ড ট্রাম্প যেভাবে আশ্চর্য হবেন, ঠিক এরকম ঘটনা এই পৃথিবীতে ঘটেছিল। তখন পারস্যের সম্রাট ছিলেন এই সাইরাস দ্য গ্রেট। তখন ছোট্ট, এখনকার যে পারস্য তার চেয়েও ছোট পারস্য ছিলেন তিনি। তখন এই যে রাজার কথা বলছি, লিডিয়ার রাজা ক্রেশাস, এই তুরস্ক, পুরো তুরস্কের এই অঞ্চলে ছিল তার রাজধানী, এবং তুরস্ককে কেন্দ্র করে বসফরাস প্রণালী পার হয়ে পুরো ইউরোপে রাজা ছিলেন। মোর দ্যান 400 ইয়ার্স তার বংশ রাজত্ব করেছিল প্রাচীন দুনিয়াতে। সেই বংশের সবচেয়ে পাওয়ারফুল সম্রাট ছিলেন সম্রাট ক্রেশাস। আর সম্রাট ক্রেশাসের অধীনে ছোট্ট একটা সামন্ত রাজা ছিলেন সাইরাস। সেই সাইরাসের কাছে ক্রেশাস পরাজিত হয়েছিলেন যুদ্ধের ময়দানে। আর সাইরাস তাকে বলছিলেন যে ওকে বন্দি করে চিতার আগুনে ফেলে জ্বালিয়ে পুড়িয়ে মারো। যখন তাকে চিতার আগুনে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি খুব অবাক হয়ে আশ্চর্য হয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিলেন, হে বিধাতা, এও কি সম্ভব? এই ঘটনা পৃথিবীতে অতীতে বহুবার ঘটেছে। আগামীতে যে ঘটবে না, এটা কি পারস্য কিংবা বাংলায়, এ কথা আপনি আমি বলতে পারি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।